নমস্কার বন্ধুরা, আদাব। আমি আবার এলাম লাইভে। তো আজকে আমি যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো ভেনিজুয়েলা কে, এবং যারা উদ্গান্ডুর মতো মূর্খের মতো এই মাদুরো অপহরণকে মনে করছেন যে এটা আমেরিকার স্ট্রেংথ, এরা যে মিনিমাম মাথায় বুদ্ধি রাখে না, তাদের আইকিউ লেভেল আসলে 60-ও নিচে। সেটা কেন, সেটা এখন আমি আপনাদেরকে বোঝাবো। আমেরিকা কিডন্যাপ কেন করলো, আমেরিকা যুদ্ধ কেন করলো না? গতকাল আমি এই নিয়ে একটা সরাসরি যে বিশ্লেষণ করেছিলাম, প্রচুর উদ্গান্ডুর আমি কমেন্ট পাচ্ছি, যে অথবা উদ্গান্ডু বিভিন্ন জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে যে এটা নাকি হলো গিয়ে একটা বিশাল অ্যাচিভমেন্ট, সব কিছু নাকি এমনি এমনি তারা একটা কিডন্যাপ করে পেয়ে গেছে, কত বড় মাস্টার পিস। কিডন্যাপ করে, মাডুরোকে কিডন্যাপ করে কি করে পাবে? কারণ মাডুরোর যারা সঙ্গী সাথী তারাই তো ক্ষমতায় আছে। এইটুকু বুদ্ধি নেই তাদের? তারা তো দেখবে যে মাডুরো যদি চলে যায় কে ক্ষমতায় বসবে। যে কোনো জায়গাতে প্রেসিডেন্ট চলে গেলে যে ভাইস প্রেসিডেন্ট সে ক্ষমতায় বসে। প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট সাধারণত একই পলিটিক্যাল পার্টির হয়। একটা পলিটিক্যাল পার্টি কখনোই একটা লোককে ঘিরে থাকে না, ওটা সাধারণত তার একটা সার্কেল থাকে, অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপকে নিয়ে থাকে। সে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপকে এক একজন মূলত যে রিপ্রেজেন্ট করে, সবাই মিলে আলটিমেট একটা কিছু হয়। এইটুকু বোধ তো থাকা উচিত। তো সেই হিসেবে যে নতুন যে প্রেসিডেন্ট হয়েছে রড্রিগে, সে সরাসরি এসছে লাইভে, এবং সে সেখানকার ডিফেন্স মিনিস্টার, সেখানকার ফরেন মিনিস্টার, এরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে বলেছে যে আমরা মাডুরোকে যে কিডন্যাপ করা হয়েছে এর একটা বিহিত চাই, মাডুরোকে ফেরত দিতে হবে, মাডুরোই আসল প্রেসিডেন্ট এবং সাময়িকভাবে রড্রিগে প্রেসিডেন্ট হচ্ছে, এটসেট্রা। এবং হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকার সঙ্গে যে যুদ্ধ চলবে যদি আমেরিকা আমাদের যে ন্যাচারাল রিসোর্স কেড়ে নিতে আসে। তো এবার যেটা প্রশ্ন সেটা হলো, তাহলে যে মাডুরোকে কিডন্যাপ করার সাথে সাথেই কিছু বলদ কি করে বলা শুরু করলো যে আমেরিকা বিশাল সাফল্য এটা। ওরে পাঠা, এটা আমেরিকার কোনো সাফল্যই নয়, বরং আমেরিকা যে উইক, আমেরিকা যে যুদ্ধ করতে ভয় পাচ্ছে সেটাই এখান দিয়ে ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন, যুদ্ধ করতে ভয় পাচ্ছে কেন? প্রথম কথা, যে ভেনিজুয়েলা কিন্তু কোনো সাধারণ দেশ নয়। ভেনিজুয়েলাতে বলা যায় পৃথিবীর সবচেয়ে বেশি গণতান্ত্রিক দেশগুলোর অন্যতম দেশ এটা। ভেনিজুয়েলায় যে ইলেকশনগুলো হয়েছে, প্রতিটা ইলেকশনকে চেয়ার করেছিল জিমি কার্টার, যে কিনা এক্স আমেরিকান প্রেসিডেন্ট। স্টিল 2018 সালের পর থেকে যে ভেনিজুয়েলার যে ইলেকশনগুলোকে ক্রিটিসাইজ করে গেছে আমেরিকা এবং ইউরোপিয়ান গভর্নমেন্টগুলো। আসল কথায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে 2018 সালের যে ইলেকশনে মাডুরো জেতে, সেই ইলেকশনটাকে মেনে নিতে অস্বীকার করে তখনকার যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং একই সঙ্গে সে যে কিনা প্রধান অপোজিশন ছিল ভেনিজুয়েলা, সেই জুয়ান গুয়াইডোকে সরাসরি সমর্থন করে, এবং আমেরিকা সহ ইউরোপের সমস্ত দেশ জুয়ান গুয়াইডোকে কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলে স্বীকৃতি দেয়। এত বড় সিআই এর ব্যাকিং থাকা সত্ত্বেও ভেনিজুয়েলাতে জুয়ান গুয়াইডোর যে লোকেরা কিছুতেই যে রেজিম চেঞ্জ করতে পারেনি, এবং হলো যে মাডুরোকে হলো যে 2 মাসের বেশি তারা কোনো ধরনের চ্যালেঞ্জ দিতে পারেনি। এটা দিতে পারেনি কেন? কি এমন? এমনিতে তো প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতে বলা হয় ভেনিজুয়েলা গরিব দেশ, সুন্দরী ছাড়া ভেনিজুয়েলাতে কিছু এক্সপোর্ট নেই, এটসেট্রা। বাট পুরোটাই মিথ্যা কথা, ভ্রান্ত কথা, যেমন উত্তর কোরিয়া সম্পর্কে অজস্র মিথ্যা ভ্রান্ত কথা বলা হয়। একবার ইমাজিন করুন, আমার তো যে দর্শকরা মূলত হলো ইন্ডিয়া এবং কিনা যে বাংলাদেশের, ইন্ডিয়া বলতো ইন্ডিয়া বাঙালিরা। তো একবার ইমাজিন করুন, আপনাদের দেশ ইন্ডিয়া অথবা আপনাদের দেশ বাংলাদেশ, সে এমন কোনো কাজ করেছে যে পৃথিবীর যে সবচেয়ে বৃহত্তম শক্তি সে কোনো আপনাকে স্যাংশন দিয়েছে, তাহলে কি হবে? যেটা হবে যে আপনার মতো সাধারণ মানুষরাই স্যাংশনের ফলে যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অনেক লাক্সারি গুডস আপনারা কিনতে পারবেন না, অনেক যে নেসেসারি গুডসের মূল্য আকাশ ছোঁয়া হবে, এই হার্ডশিপটা আপনারাই নিতে চাইবেন না, ঠিক না? সেখানে আমরা যখন উত্তর কোরিয়া বা ভেনিজুয়েলার মতো দেশের কথা বলি,
তারা এই হার্ডশিপটা দিনের পর দিন ধরে নেয়, সেই হার্ডশিপটা নিয়ে তারা চলে, এবং তারপরও তারা আমেরিকার কথা অগ্রাহ্য করেই ইন্টারন্যাশনাল হলো গিয়ে যে পলিটিক্সে কথা বলে। এবার যেটা প্রশ্ন, সে কথাটা বলে কিভাবে? যদি আমেরিকার সমর্থন না থাকে, তাহলেও যখন কোনো রেজিম যদি আমেরিকার সঙ্গে বিরোধিতা করেও টিকে থাকতে পারে, বুঝতে হবে যে সেই রেজিমের ট্রিমেন্ডাস জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমার ধারণা যে কোনো একটা রেজিম যদি মিনিমাম 30% সাপোর্ট পায়, তাহলে সে মোটামুটি গণতান্ত্রিক উপায়ে টিকে থাকতে পারে, একটু আধটু বিরোধ করে আমেরিকার সাথে। কিন্তু একটা রেজিমের যদি মিনিমাম 60% সাপোর্ট না থাকে পপুলেশনের থেকে, সে কখনোই আমেরিকার সঙ্গে বিরোধ করে দীর্ঘকাল টিকে থাকতে পারবে না। কারণ আমেরিকার সঙ্গে বিরোধ করার মানে হলো পৃথিবীর সবচেয়ে বড় এখন অবধি ফিনান্সিয়াল পাওয়ারের সঙ্গে বিরোধ করা। আমি আর আমেরিকাকে লার্জেস্ট ইকোনমি বলছি না, কারণ আমেরিকা সত্যি অর্থে পিপিপিতে লার্জেস্ট ইকোনমি আর নেই, বিশাল বড় সে উৎপাদক নয়, কিন্তু তার ফিনান্সিয়াল পাওয়ার বিশাল। যদিও এবং একটা সময় সে বিশাল বড় উৎপাদকও ছিল, চীন আস্তে আস্তে তার উৎপাদনের শিরোপাটা কেড়ে নিয়েছে। কিন্তু এই কারণে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব করে খুব বেশি দিন টিকে থাকলে প্রচুর পরিমাণে হার্ডশিপ আসে সিটিজেনের ওপর, এবং সে হার্ডশিপ যদি সে নিতে না চায়, তাহলে আস্তে আস্তে করে রেজিমটা আনপপুলার হয়ে যায়, এবং আমেরিকার ধারণা যে সাধারণ মানুষই সেই রেজিমকে সরিয়ে দেবে এই স্যাংশনের চাপে। কিন্তু ভেনিজুয়েলাতে 1999 থেকে 2026 27 বছর ধরে লাগাতার স্যাংশনের মুখে থেকেও ভেনিজুয়েলার মানুষ বারবার বলিভারিয়ান রিপাবলিককে জয়ী করেছে, এবং 2013 থেকে প্রচণ্ড পরিমাণে স্যাংশন করা হয়েছে। 2018তে সিআইএ সরাসরি অ্যাক্টিভিটি চালিয়েছে বলিভারিয়ান সরকারকে উচ্ছেদ করার জন্য, কিন্তু স্টিল, এবং ওখানকার যে প্রধান অপোজিশনকে দিয়ে, বাট স্টিল আমেরিকার সিআইএ কোনো ধরনের সাফল্য পায়নি। হয়তো মাঝে মাঝে কোনো কোনো শহরের যে মেয়র হয়তো অপোজিশনের থেকে হয়েছে। এটা কেন? এই জিনিসটা অধিকাংশ মানুষই আমি দেখেছি জানে না। সেটা হলো 1999 সালে আমেরিকাতে হুগো চাভেজের ভেনিজুয়েলাতে হুগো চাভেজের নেতৃত্বে একটা বিপ্লব হয়। বিপ্লবটার নাম হলো বলিভারিয়ান রিভলিউশন। বলিভারিয়ান রিভলিউশনটা সাইমন বলিভারের নামে। এই সাইমন বলিভারের নেতৃত্বেই স্প্যানিশ ইম্পেরিয়ালিজমের হাত থেকে দক্ষিণ আমেরিকার বিশাল একটা অংশ কিন্তু স্বাধীনতা লাভ করে। ইনফ্যাক্ট সেই সময় হলো যে তোমার যে কলম্বিয়া বলে একটা দেশ তৈরি হয়েছিল, সেখানে আজকের কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়াডর, এই সমস্ত দেশ নিয়ে একটা দেশ ছিল। পরে সেটা আবার যে ভাগাভাগি হয়ে যায়। তো সাইমন বলিভারের নেতৃত্বে যে ল্যাটিন আমেরিকা স্বাধীন হয়েছিল, সেই সাইমন বলিভারের জন্ম কিন্তু আজকের যে ভেনিজুয়েলায় হয়েছিল, এবং তার একটা কনসেপ্ট ছিল। সেই কনসেপ্টটা হলো যে কোঅপারেটিভ সেন্ট্রিক একটা যে ডেভেলপমেন্ট মডেল। সে বলেছিল যে ব্যক্তি মালিকানা অথবা যে রাষ্ট্রীয় মালিকানা নয়, কোঅপারেটিভ ভিত্তিক মালিকানায় যদি এগোনো যায়, তাহলে সমাজ খুব সুন্দর হয়। এবং মোটামুটি সমাজতান্ত্রিকদের মতোই তারা যে বলিভার মনে করত যে তোমার যে গণতন্ত্রকে শুধুমাত্র যে রাজনীতির বিষয় বানালে হবে না, গণতন্ত্রকে অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে যেতে হবে। অর্থাৎ কিনা যখন কোনো ফ্যাক্টরি, অফিস অথবা খামার থাকবে, সেই খামার, ফ্যাক্টরি, অফিসেও যারা কাজ করবে, ওদের ভোটের দ্বারাই যে কিনা যে ম্যানেজমেন্ট সেখানকার যে নির্বাচিত হবে, এবং সেটাই হবে ঠিকঠাক হলো যে ডেভেলপমেন্টের উপায়। এছাড়াও এর সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হলো সেখানকার হলো গিয়ে যে কিউবার যে বিপ্লব থেকে ভেনিজুয়েলার মানুষ অনুপ্রেরণা পায়, এবং কিউবায় যেহেতু সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য ফ্রি, কিউবার চিকিৎসা ব্যবস্থা অসাধারণ, পৃথিবীর সবাই জানে। তো সেই হিসেবে সেটাও তাদেরকে অ্যাডমায়ার করে। তো এটাকে মাথায় রেখে হুগো চাভেজের নেতৃত্বে বলিভারিয়ান রিভলিউশন হয়। তো বলিভারিয়ান রিভলিউশনের পর আমরা দেখতে পাই শিক্ষা, স্বাস্থ্যকে পুরোপুরিভাবে যে ফ্রি করা হয়। এছাড়াও অয়েল সেক্টরকে সম্পূর্ণভাবে ন্যাশনালাইজ করা হয়। কেন ন্যাশনালাইজ করা হয়? কারণ তার আগে অবধি ভেনিজুয়েলার প্রচুর যে গ্রোথ ছিল, কিন্তু ভেনিজুয়েলার প্রচণ্ড হাই ইনইকুয়ালিটি ছিল, পভার্টি অত্যন্ত বেশি ছিল, এবং সেই জন্যই সেখানে কিন্তু যে বিদ্রোহ হয়েছিল, এবং হুগো চাভেজের নেতৃত্বে বলিভারিয়ান রিভলিউশন হয়েছিল। এবার তাদের অ্যাচিভমেন্ট কি কি?
1999 থেকে 2013 সালের মধ্যে ভেনিজুয়েলা পভার্টি কমাতে পেরেছিল 49% থেকে 27%। অর্থাৎ হুগো চাভেজ আসার আগে সেখানে 49% মানুষ থাকতো দারিদ্র্যসীমার নিচে, সেটা কমিয়ে আনা গেছিল 2013 সাল অবধি 27%। 13 সাল আমি এই জন্য বলছি কারণ 13 সাল থেকে আমেরিকা এবং ইউরোপ তাদের ওপর স্যাংশন আরও বাড়িয়ে দেয় এবং তাদের যে পভার্টি থেকে তুলে আনার যে প্রোগ্রাম অনেকভাবে ব্যাহত হয়েছিল। এছাড়াও এক্সট্রিম পভার্টি আমরা যেটাকে বলি সেটা 23% থেকে কমে 8% হয়েছিল তোমার যে 99 থেকে 2013 সালের মধ্যে। এছাড়াও আমরা ইকোনমিক ইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি যে মেজার করি যে গিনি কোএফিসিয়েন্ট দিয়ে, সেই গিনি কোএফিসিয়েন্ট 0.49 থেকে কমে 0.39 হয়েছিল। গিনি কোএফিসিয়েন্টের নিয়ম হলো 0 মানে জিরো ইনইকুয়ালিটি, আর যে 1 মানে হলো কমপ্লিট ইনইকুয়ালিটি। তো এই জন্য এই গিনি কোএফিসিয়েন্টের নাম্বার যত কম থাকে তত সমাজটা ইকুয়াল। তো বোঝাই যাচ্ছে 0.49 থেকে 0.39 হয়েছিল। এবং এছাড়াও তার অসাধারণ সাফল্য ছিল, যেখানে 1998-তে কেবলমাত্র 60% ভেনিজুয়েলান ছিল লিটারেট, সেটা 2005 সালে বেড়ে হয়ে যায় 100%। এবং ইউনেস্কো থেকে ভেনিজুয়েলাকে ইলিটারেসি ফ্রি বলে ডিক্লেয়ার করা হয়। প্রায় 28 লক্ষ মানুষকে বিনামূল্যে পড়াশোনা করা শেখানো হয়, সেটার যে নাম ছিল হলো গিয়ে যে মিশন রবিনসন। এছাড়াও যে ইউনিভার্সিটি এনরোলমেন্ট প্রায় বৃদ্ধি পায় দ্বিগুণ 1999 থেকে 2014 মধ্যে। আচ্ছা, এছাড়াও হলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থায় 13,000 প্রাইমারি হেলথ কেয়ার ক্লিনিক সেখানে তৈরি হয় এবং সেখানে ইনফ্যান্ট মর্টালিটি রেট 1998-তে ছিল 21/1000 বার্থ, মানে 21 জন সন্তানের মৃত্যু হতো জন্মের সাথে সাথে হাজারের মধ্যে। সেটা কমে 2012 সালে হয় 13, অর্থাৎ 21 থেকে কমে সেটা হয়ে যায় 13। এছাড়াও লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে হয়ে যায় 72। ফুড সিকিউরিটি প্রায় 40% কাভার, মানে যে কাভারেজ ইনক্রিজ করা হয় 1999 থেকে 2012 সালের মধ্যে। এবং এই রকমের যে প্রচণ্ড এত স্যাংশনের মধ্যেও কিন্তু সাবসিডাইজড ফুড কন্টিনিউ করে। অর্থাৎ সাবসিডাইজ মানে অর্থাৎ যে তোমার যে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য এগুলো যে বিনামূল্যে ভেনিজুয়েলার সরকার আজও কিন্তু সরবরাহ করে। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ হলো যে সেখানকার মিশন ভিভিয়েন্দা হলো সেখানে প্রতিটা মানুষের যে বাসস্থানকে গ্যারান্টিড করা, এবং একে কেন্দ্র করে প্রায় 35 লক্ষ হোম তৈরি করা হয় মানুষের জন্য। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে কটা হলো গিয়ে যে হোম অর্থাৎ যে গৃহদানের প্রোগ্রাম আছে তার মধ্যে অন্যতম। এবং যে লো ইনকাম ফ্যামিলিগুলোর জন্য প্রায় 35 লক্ষ হোম কিন্তু সেই মিশনে তৈরি করা হয়। এছাড়াও পেনশন কাভারেজ অর্থাৎ যে বৃদ্ধ মানুষদের মানে যে 20% থেকে বাড়িয়ে প্রায় 70% বৃদ্ধ মানুষকে আজকের দিনে কিন্তু ভেনিজুয়েলা সরকার পেনশন প্রদান করে। এছাড়াও ভেনিজুয়েলা পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমস্ত হোম মেকারকে, সে হোম মেকার পুরুষ হোক বা নারী, তাকে কিন্তু সরকার থেকে হোম মেকারের একটা স্যালারি দেওয়া হয়। এটা পৃথিবীতে অত্যন্ত বিরল, কিউবাতে বোধহয় আছে, আর কয়েকটা দেশে থাকতে পারে, মোস্ট লাইকলি যে স্ক্যান্ডিনাভিয়ান কোনো একটা দেশে আছে, আমি যতদূর শুনেছিলাম, আই এম নট শিওর। তো এছাড়াও মনে রাখা দরকার অজস্র ইনফর্মাল ওয়ার্কারকেও সেখানে নানা ধরনের যে পেনশনের আওতায় নিয়ে আনা হয়েছে এবং এখনও সেটা আছে। মনে রাখা দরকার সেখানে ওখানকার জনসংখ্যা এখন হলো যে 2,85,00,000 থেকে 3,40,00,000 মধ্যে অনেকে বলে, আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি যে 3 কোটি পপুলেশন ভেনিজুয়েলার। সে 3 কোটি পপুলেশনের দেশে সব মিলিয়ে 45,000 কমিউনাল কাউন্সিল আছে, যেখানে কন্টিনিউয়াস ইলেকশন হয়, যেখানে প্রতিটা ফ্যাক্টরির, প্রতিটা খামারের, প্রতিটা অফিসের ডিসিশন ম্যানেজমেন্ট প্রতিটা হলো গিয়ে যে ওয়ার্কারের সঙ্গে আলাপ আলোচনা করে নেয়। এবং এই সমস্ত এছাড়াও মনে রাখা দরকার যে 2017 সাল থেকে ভেনিজুয়েলা 900খানা স্যাংশন ফেস করছে আমেরিকা এবং ইউরোপের থেকে।
এছাড়াও আর যে অ্যাসেট ছিল, আর যে অয়েল বিক্রি করে যে টাকা সে গচ্ছিত রেখেছিল, সে সমস্ত টাকা কিন্তু ইউকে ফ্রিজ করে, এবং ভেনিজুয়েলার যে গোল্ড সেটা ইউকে আটকে রেখেছে, সে কিন্তু ভেনিজুয়েলার গোল্ড ভেনিজুয়েলাকে দেয়নি। স্টিল এত কিছু হওয়ার পরেও কিন্তু ভেনিজুয়েলা গভর্নমেন্ট প্রতিটা প্রায় 70% বৃদ্ধকে তারা পেনশন দেয়, তারা প্রতিটা হোম মেকারকে স্যালারি দেয়, তারা প্রতিটা মানে সকলের জন্য শিক্ষা, খাদ্য এবং হলো যে স্বাস্থ্য, এই তিনটে জিনিস বিনামূল্যে এখন অবধি তারা কিন্তু যে দিয়ে চলেছে। এর ফল কি? এর ফল এটাই যে 3 কোটি মানুষের ভেনিজুয়েলার 80 লক্ষ মানুষ যে মুহূর্তে আমেরিকা যুদ্ধ করার কথা বলেছিল, সে মুহূর্তে ন্যাশনাল মিলিশিয়াতে যোগদান করেছে। 80 লক্ষ মানুষ। আমেরিকা এই কথাটার গুরুত্ব বোঝে, ভেতো বাঙালি না বুঝলো। ভেতো বাঙালি তো তার এন্টার জীবনে কোনোদিন যুদ্ধ টুদ্ধ করেনি, ঠিক আছে? যুদ্ধ করবে কি? তারা এখনো যে নারী পুজো করে। আমি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই কথা বলছি, মানে ওপার বাংলা একটু একটু করে শিখছে। 71-এর মুক্তিযুদ্ধ তো মূলত সোভিয়েত আর ইন্ডিয়া আর করে দিয়েছিল, এই 2024-এ কিছুটা হলো যুদ্ধ শিখেছে, ইটস গুড। আগামী দিনে আরও শিখতে হবে। আর হলো যে ওয়েস্ট বেঙ্গল তো কোনো যুদ্ধ টুদ্ধ করেও না, এটা তো বোঝেও না। কিন্তু আমেরিকা তো একটা যুদ্ধবাজ জাত, সে তো যুদ্ধের মানে জানে, সে তো যুদ্ধের খরচ বোঝে। আমেরিকা ইরাক আর আফগানিস্তানে কি ভয়ঙ্কর কস্ট মূল্য চোকাতে হয়েছে ওখানে সেনা পাঠিয়ে, সেটা আমেরিকা এখনো মনে রেখেছে। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই ক্ষমতায় এসছে সেই কথাটা বলে যে ইরাক যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, এসব যুদ্ধ, আজেবাজে যুদ্ধ, এগুলো করা ভুল হয়েছে। তো সুতরাং সে ভেনিজুয়েলাতে যুদ্ধ করবে, এটা ভাবাটা ভুল। কারণ প্রতিটা পলিটিশিয়ানের মূল জায়গাই হলো তার পলিটিক্যাল কমিটমেন্ট। যে পলিটিক্যাল পার্টি তার কমিটমেন্টে ফেল করে, সে পলিটিক্যাল পার্টি শেষ হয়ে যায়। এর অন্যতম এক্সাম্পল হলো আমাদের সিপিএম পার্টি। সে অপারেশন বর্গা করে গরিব মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল, যেদিন সে মধ্যবিত্ত আর বড়লোক চাটা হয়ে গেল, এবং সেটা সে যখন প্রমাণ করে দিল সিঙ্গুরে মানুষকে জোর করে মেরে তাদের যে জমি নিয়ে, সেখানকার কৃষক এবং বর্গাদারদের জমি নিয়ে সিপিএম নিজেই বলেছিল যে বর্গাদাররা কেন হলো যে এত কথা বলবে, জমির মালিকরা জমি দিয়ে দিয়েছে। যারা অপারেশন বর্গা করেছিল সে ভাষাটায় কথা বলেছিল। তো তখনই তার কমিটমেন্ট শেষ হয়ে যায়, এবং সে পার্টিটা যে এখন মোটামুটি বঙ্গজীবনের একটা রঙ্গ হিসেবে রয়ে গেছে, এবং ওরকমই থাকবে। তো দেখা যাক, আমরা যদি আমাদের যে নরেন্দ্র মোদীর কথা ধরি, বিজেপি পার্টির কথাই ছিল যে মুসলিমদের মারবো, ধরবো, জোর করে হিন্দি চাপাবো, জয় শ্রীরাম বলাবো, তারপরে বিভিন্ন জায়গায় কিনা যে মন্দির বানাবো। তো তারা তাদের কমিটমেন্ট ঠিক আছে, এবং সেই জন্য তারা কিন্তু ক্ষমতায় আছে। আমরা যদি মমতা ব্যানার্জিকে দেখি, এখনো পর্যন্ত কৃষি জমি দখলের চেষ্টা উনি করেননি, যদিও কিনা যে ওই এউচা পাচামিতে কিছু কথা হয়েছে, কিন্তু যাই হোক সেগুলো অত সামনে আসেনি। এখন অবধি মমতা ব্যানার্জি মধ্যবিত্তের যে শিল্পায়নের দাবিকে অগ্রাহ্য করে গরিব মানুষের দাবিকেই প্রধান হিসেবে দেখেছে, এবং সেই জন্য উনি ক্ষমতায় আছেন, এবং আগামী দিনেও মোস্ট লাইকলি থেকে যাবে, সিপিএম যতই চিল্লাচিল্লি করুক। তো জিনিসটা হলো, তো এটা কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পও জানে যে তার কমিটমেন্ট হলো সে রেজিম চেঞ্জ অথবা কোনো যুদ্ধ করবে না, এবং সেটা এক্ষেত্রে উনি রেখেছেন। উনি একটা কিডন্যাপ করেছেন, কিন্তু উনি যুদ্ধ করতে চাইছেন না, কারণ ভেনিজুয়েলার 3 কোটি মানুষের 80 লাখ লোকই ন্যাশনাল মিলিশিয়াতে অলরেডি জয়েন করেছে। এবার আপনি বলবেন একটা লোক সে কি করতে পারে? বিষয়টা হলো তারা তাদের দেশ নিয়ে এত আনন্দিত, এত গর্বিত যে তারা কিন্তু তাদের দেশের জন্য প্রাণ দিতে পারে। এটা আমেরিকা জানে। আমেরিকা আফগানিস্তান, ইরাক এবং ভিয়েতনামের যুদ্ধ থেকে এইটুকু বুদ্ধি তাদের মাথায় হয়েছে যে সব আজে বাজে যুদ্ধে যাওয়াটা ভুল, প্লাস এর সঙ্গে যদি কোনো ইকোনমিক ক্রাইসিস যুক্ত হয়, এই বাবল বার্স্ট করে, তাহলে একদম সোনায় সোহাগা হয়ে যাবে। তো এসব ফালতু বিষয় আমি যাব না, আমি কোনো যুদ্ধে যাব না, এবং যুদ্ধে যাব না সেটা কিভাবে আজকে বলে দিল, যখন তাকে অপোজিশন নেতা
মাচাদোর কথা জিজ্ঞাসা করা হয় যে মাচাদোকে কিছুদিন আগেই যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে শান্তির জন্য, তো কিন্তু সে মাচাদোর কথা বলা হয়, তখন সরাসরি ট্রাম্প জানায় যে মাচাদো ভেনিজুয়েলার মানুষের কাছ থেকে কোনো সম্মান পায় না, মাচাদো ভেনিজুয়েলার মানুষের মধ্যে মোটেও জনপ্রিয় নয়, সেজন্য আমরা মাচাদোকে কখনোই সমর্থন করব না। উল্টে উনি বলেন যে ভাইস প্রেসিডেন্ট থেকে যে প্রেসিডেন্ট হয়েছে রড্রিগে, তার সঙ্গে নাকি রুবিওর কথা হয়েছে, এবং সেই ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই জানে যে তার কাছে অন্য কোনো অল্টারনেটিভ নেই, তাই তারা আশা করছে নিশ্চয়ই তারা আমাদের কথা শুনবে, মানে তার সঙ্গে যে ডিল আসবে। অর্থাৎ 1 নম্বর সে বলে দিল যে অপোজিশনের কোনো পপুলারিটি নেই, সমস্ত পপুলারিটি হলো বলিভারিয়ান সরকারের। এটা ট্রাম্প সরাসরি স্বীকার করলো। এটা নিয়ে CNN-এ বড়সড় একটা লেখাও বেরিয়েছে। কোন লেখা পড়তে হবে বাঙালির সে আইডিয়াও নেই। তো অপোজিশন পপুলার নয়, বলিভারিয়ান সরকারই পপুলার, সেটা ট্রাম্প আজকে স্বীকার করে নিয়েছে। অতএব যে এটা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ না, সেটা সে আজকেই বলে দিয়েছে। ওখানে গণতন্ত্র নেই ভেনিজুয়েলাতে, সে কথা আর বলেনি, কারণ CIA 2018 থেকে অলরেডি এরকম একটা প্রচেষ্টা চালিয়েছিল অপোজিশনকে দিয়ে সরকার উচ্ছেদ করা, সেটা সম্পূর্ণরূপে ফেল করেছে। কেন ফেল করেছে তারা জানে, যে কেউ ভেনিজুয়েলা গেলেই এটা বুঝতে পারবে কেন রেজিম চেঞ্জের বারবার করে যে ফেল করবেই। যদিও আমরা জানি যে অনেক ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির সঙ্গে বলিভারিয়ানদের সমস্যা হয়েছে, বিভিন্ন সমাজতন্ত্রীদের আরও চাহিদা ছিল, সেগুলো হয়নি। অনেকে বলেছে যে অনেক বেশি হলো গিয়ে যে অস্ত্র প্রযুক্তিতে আরও বেশি ইনভেস্টমেন্ট করা উচিত ছিল, এটসেট্রা। অনেক ধরনের কথা আছে, বলিভারিয়ান সরকারেরও বিপক্ষে কথা আছে। কিন্তু বলিভারিয়ান সরকার যতটুকু দিয়েছে, যেভাবে অর্থনৈতিক প্রতিটা কেন্দ্রে গণতন্ত্র নিয়ে গেছে, যেভাবে সোশ্যাল সিকিউরিটি দিয়েছে, তাতে বলিভারিয়ানদের বিরোধিতা করা টেকনিক্যালি কোনো মানে যে ভেনিজুয়েলার অধিকাংশ মানুষই বিরোধিতা করে না। অথবা হয়তো ইলেকশানে করলেও যখন ইম্পেরিয়ালিস্ট ফোর্স আসবে তখন তারা বলিভারিয়ান সরকারকেই সাপোর্ট করবে, কারণ তারা চায় না যে এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো শেষ হয়ে যায়। এটা আমেরিকা জানে, সেজন্য আমেরিকা রেজিম চেঞ্জের কথা ভাবছে না। আমেরিকা কী ভাবছে সেটা আমেরিকাই জানে। এরকমভাবে কিডন্যাপ করে তারা কী অ্যাচিভ করতে পারবে আমি জানি না। হয়তো তাদের কাছে কোনো ইনফরমেশান আছে, হয়তো তাদের মধ্যে হয়তো একটা ডিল হয়ে আছে আগে থেকেই। কিডন্যাপটাও যেন কেমন এরকম কিডন্যাপ তো কোনো দিন শুনিনি, যে কোনো লোকজনও মরে না, গুলিগুলাও চলে না, একটা কাচও ভাঙে না, ধস্তাধস্তিও হয় না, এমনি এমনি কিডন্যাপ হয়ে গেল নাকি এমনি এমনি চলে গেছে, সেগুলো আস্তে আস্তে করে প্রকাশিত হবে আগামী দিনে। বলা যায় না, হয়তো 4 দিন পর দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প মাডুরোর সঙ্গে কফি খেতে খেতে বলছে, সস্ত্রীক বলছে, হি ইজ আ ভেরি স্মার্ট ম্যান, but I am smarter and we have made a grand deal. It is a very good deal. It will help both the people of America and Venezuela. এসব বাজে বাজে কথাবার্তা বলবে। তো যেটা ট্রাম্প ইন জেনারেল বলেই থাকে, যে গ্রেট ডিল, বিগ ডিল, এরকম টাইপের কোনো কথাবার্তা বলবে। তো সেটাই আমি এক্সপেক্ট করছি, কারণ পুরো গল্পটার মধ্যে এটা ক্লিয়ার যে আমেরিকা যুদ্ধ করতে আগ্রহী নয়, এবং আজকে এটাও ক্লিয়ার করে দিয়েছে কোনো ধরনের রেজিম চেঞ্জও করতে আপাতত সে আগ্রহী নয়। এবং সে এক্সপেক্ট করছে বলিভারিয়ান সরকারকে সে এক ধরনের চাপ দিয়ে কিছু একটা ডিল সে পেয়ে যাবে। আমার অনেকেই বলেছে অয়েল নিয়ে ডিল হবে। আমার ব্যক্তিগত ধারণা সরাসরি অয়েল নিয়ে নয়, এমনিতে অনেক মানুষ একটা কথা বলে, সেটা হলো চীন নাকি ভেনিজুয়েলা থেকে অয়েল কেনে ঠেনে, এসব ফালতু কথা। এটা একটা কথা বুঝতে হবে, প্রথমেই জিওগ্রাফির দিকে তাকাতে হবে, জিওগ্রাফিটা দেখে বুঝতে হবে যে ভেনিজুয়েলা কি আদৌ চীনে অয়েল বিক্রি করতে পারে লাভজনকভাবে। অ্যান্সার হলো না। ভেনিজুয়েলার নিকটতম সবচেয়ে লার্জেস্ট ইকোনমি হলো আমেরিকা, চায়না তার থেকে অনেক দূর। ফলে ভেনিজুয়েলা থেকে চীনে মাল যেতে যে শিপিং কস্ট হবে, যে ট্রান্সপোর্ট কস্ট হবে, সেই ট্রান্সপোর্ট কস্টটা কখনোই সৌদি, ইরান অথবা রাশিয়া বা ইরাক থেকে আনতে হবে না। সুতরাং চীনের জন্য রাশিয়া, ইরান, ইরাক, সৌদি থেকে তেল কেনাই বেশি লাভজনক। যদি সমান লাভে ভেনিজুয়েলাকে তেল বিক্রি করতে হয় চীনকে, তাহলে
ভেনিজুয়েলা থেকে চীনে যাওয়ার শিপিং কস্টটা খুব বেশি বলে, ট্রান্সপোর্ট কস্টটা হাই বলে, ভেনিজুয়েলাকে অনেক কম দামে কিন্তু অয়েলটা বিক্রি করতে হবে চীনকে। অন্যদিকে আমেরিকার কিন্তু অনেকটা যে নিকটবর্তী ভেনিজুয়েলা, সুতরাং ভেনিজুয়েলা খুব ইজিলি খুব হাই প্রাইসে ঠিকঠাক মার্কেট প্রাইসেই অয়েল বিক্রি করতে পারে আমেরিকাকে। সেই জন্যে আমেরিকার অল্টারনেটিভ চায়না ভেনিজুয়েলার জন্য কখনোই নয়। এই স্বাভাবিক বুদ্ধিটা পর্যন্ত আমি দেখছি অধিকাংশ মানুষের নেই। তো এটা খুব স্বাভাবিক যে এরা বেসিক্যালি খুব নিম্নমানের যে শাসকই যে ডিজার্ভ করে, যেটা তারা মোদি এবং মমতার মধ্য দিয়ে পায়। তো ঠিকই আছে। এখন এটা হলো মেইন বিষয়। জিওগ্রাফিটা দেখলেই বোঝা যায় যে চীন কখনোই প্রধান বাজার হিসেবে ভেনিজুয়েলার আছে যে আমেরিকার প্রধান অল্টারনেটিভ হতে পারবে না, কোনোদিনই পারবে না। চীনের গুরুত্ব সবসময় থাকে অ্যাজ দ্য এক্সপোর্টার, মানে চীন সবসময় পৃথিবীর অধিকাংশ দেশেরই যে লার্জেস্ট বাইল্যাটারাল ট্রেডিং পার্টনার। তার মানে চীন থেকে বিভিন্ন মাল যে কিনে বিভিন্ন দেশ, ভেনিজুয়েলাও সেরকমই একটা দেশ যে চীন থেকে অধিকাংশ মাল কেনে। কিন্তু সে অধিকাংশ মাল কেনে, সে কিন্তু কিন্তু তার অয়েলটাকে কিন্তু বিক্রি করতে হবে আমেরিকাতে, কারণটা অয়েলটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এবং ভেনিজুয়েলা এরকম কোনো সুযোগ পায়নি যে সে অয়েলের বিকল্প কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে বা কোনো সেলফ সাফিসিয়েন্ট কিছু বানাবে, সেটা করাও খুব কঠিন। আর এর একটা বড় কারণ হলো ভেনিজুয়েলার যে পপুলেশনটাও খুব একটা বেশি না, ওই বললামই যেটা যে 3 কোটির আশেপাশে। তো এরকম একটা অবস্থা দিয়ে সে কখনোই মানে নিজের জন্য কমপ্লিট এক ধরনের হলো গিয়ে যে সেলফ সাস্টেইনিং জিনিস তৈরি করতে পারবে, এটা হবে না। তার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অয়েল, সেটা তাকে আমেরিকার কাছেই বিক্রি করতে হবে, কারণ আমেরিকাই তার কাছে সবচেয়ে লার্জেস্ট নিয়ারেস্ট মার্কেট। চায়না বহু দূর, চীনকে সে কখনোই হলো যে ঠিকঠাক প্রাইসে বিক্রি করতে পারবে না। চীনকে অনেক যে লো প্রাইসে বিক্রি করতে হবে, কারণ ট্রান্সপোর্ট কস্টটা চীনে অনেক হাই। এবং সেই জন্য চীনের কোনো আগ্রহ ভেনিজুয়েলার অয়েলে থাকবে না। বাট স্টিল ভেনিজুয়েলার ইডিওলজির প্রতি চীনের আগ্রহ থাকতে পারে, আছে, এবং সেই জন্যে কিউবা বা ভেনিজুয়েলাতে চায়না প্রচুর ইনভেস্টমেন্টও করেছে। এবং সেই ইনভেস্টমেন্টগুলো করেছে মূলত ওই অয়েল তোলার প্রযুক্তি, হায়ার এডুকেশন, এই সমস্ত কিছু কিছু নানা ধরনের জিনিসে করার চেষ্টা করেছে। এটা মনে রাখা দরকার, যেখানে সোশ্যাল সিকিউরিটি খুব হাই, স্বাভাবিকভাবেই সেখানে ওয়েজ রেট অন্য জায়গার থেকে বেশি হবে। মানে আমি যখন এমনি এমনি অনেক কিছু পেয়ে যাচ্ছি, আমার ওপর চাপ কম, আমার ওপর এক্সট্রা কাজ করার ইনসেন্টিভও কম থাকবে। সেটা কিন্তু সে দেশকে খুব স্বাভাবিকভাবেই হলো গিয়ে যে ভোগাবে। অর্থাৎ তুমি যদি কিনা সমাজতন্ত্রটা অটোমেশনের ওপর নির্ভর করে আনো, মানে তোমার এমন কাজগুলো যেগুলো তোমার করতে ভালো লাগছে না, সেগুলো তুমি মেশিনকে দিয়ে করালে, এবং তুমি আস্তে আস্তে এমন কাজ করছো আরও বেশি বেশি করে যেগুলো তোমার করতে ভালো লাগে, এরকম যদি হয়, তাহলে এই সমস্যাটা হবে না, কারণ তুমি তো ইনসেন্টিভের জন্য কাজ করছো না, তোমার ভালো লাগে বলে কাজটা করছো। কিন্তু যখন সমাজতন্ত্রটা আসে অর্থনৈতিক গণতন্ত্রীকরণের মধ্য দিয়ে, তখন এই প্রবলেমটা গড়ে ওঠে। কারণ সে তো যে কাজটা করে, সে কাজটা সে ইনসেন্টিভের জন্যই করে, সে কাজটা সে ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জের জন্য করে, পয়সার জন্য করে। এবার যখন তাকে গণতন্ত্রীকরণে মানে সমাজতন্ত্র এমনি এমনি অনেক কিছু দিয়ে দেয়, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যেই কাজ করার মানসিকতাটা অনেক অর্থে কমে যায়। সেটা অবশ্যই বিশেষ করে গরিব দেশগুলোকে প্রচণ্ডভাবে ভোগায়, বড়লোক দেশগুলোকে অতটা ভোগায় না, কারণ বড়লোক দেশগুলোর অলরেডি সে বিপুল পরিমাণে অটোমেট করে ফেলেছে সব কিছু, এবং তার এমনি অটোমেশনের জন্য সে মেশিন থেকেই অনেক হলো উৎপাদন করে নিতে পারে। ফলে তার নিজস্ব ইনসেন্টিভ দিয়ে কাজ করার প্রয়োজনীয়তাটা অনেকটা কমে যায়। তো যাই হোক, এগুলো খুব পুরনো দিনের আলোচনা, তো সে বিষয়টাও অবশ্যই আছে। তো আমার যেটা মনে হয়, আগামী দিনে এই বলিভারিয়ান রিপাবলিকের সঙ্গেই যে ডিল হবে আমেরিকার, মোস্ট লাইকলি বলিভারিয়ান রিপাবলিকের চাহিদা এটাই হওয়া উচিত, এটাই অর্থনীতির নিয়ম, যে আমেরিকাকে সে অয়েল সেল করবে, চীনকে নয়। কারণ চীন বহু দূর, চীনের ভেনিজুয়েলার অয়েলের প্রয়োজন নেই, ভেনিজুয়েলারও চীনকে দরকার নেই অয়েল বিক্রির জন্য। চীনকে ভেনিজুয়েলার দরকার হতে পারে নানা ধরনের ইম্পোর্টেড গুডসের জন্য, নানা ধরনের যে মেশিনারির জন্য, হায়ার এডুকেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো সেই হিসেবে হয়তো অয়েল এখন থেকে কিনবে আমেরিকা হয়তো সেখানে ইনভেস্টমেন্ট করবে, হয়তো যে রাষ্ট্রীয় সংস্থাই থেকে যাবে, কারণ যে ন্যাশনালাইজেশনকে ঘোরানো হবে না, কিন্তু
হয়তো আর যে ডিস্ট্রিবিউশন আর যে মার্কেটিং, বিভিন্ন জায়গায় বিক্রি করা, সেখানে হয়তো আমেরিকান কোম্পানিকে স্বত্ব দেওয়া হবে। এবং যাতে কিনা ভেনিজুয়েলার শ্রমবাজার কম্পিটিটিভ হয়, সেই হিসেবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমার ধারণা যে সোশ্যাল ওয়েলফেয়ারকে ছাঁটা হবে, এবং ছাঁটা উচিত বলে আমি অর্থনীতিবিদ হিসেবে মনে করি। কারণ আমি একজন কমিউনিস্ট, আমি বিশ্বাস করি যে পৃথিবী যত দিন এগোবে আস্তে আস্তে করে আরও অটোমেশন হবে, মানুষের করতে ভালো লাগে না এরকম কাজগুলো আরও অটোমেটেড হয়ে যাবে, মানুষের করার জন্য শুধুমাত্র এমন অ্যাক্টিভিটি থাকবে যেগুলো তার করতে ভালো লাগে, এবং সেগুলোকে পয়সার জন্য অ্যাক্টিভিটি এরকম আর প্রয়োজনীয়তা থাকবে না। সেটা মূলত ইলন মাস্কও বলেছে যে সেদিকেই পৃথিবী যাচ্ছে, সেদিকেই যাবে। কিন্তু যেসব আমাদের মতো অধিকাংশ তৃতীয় বিশ্বের দেশে এখনও যেহেতু অটোমেশনের লেভেল অতটা নয়, এখনও প্রচণ্ডভাবে যে পিছিয়ে সেই তুলনায়, সেই জন্য একটা মিনিমাম অবশ্যই যে তোমার হলো গিয়ে যে সোশ্যাল সিকিউরিটি দেওয়া উচিত, খাদ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো দিলে যেটা হয়, তারপর বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো দেওয়াই উচিত। কারণ এগুলো দিলেই তোমার হলো গিয়ে যে প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করবে। কারণ প্রোডাক্টিভিটি তো শুধু ইনসেন্টিভ দিলে ইনক্রিজ করবে না, তোমার পেটে ভাত থাকবে, শিক্ষা থাকবে, স্কিল থাকবে, চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তবে না তোমার প্রোডাক্টিভিটি বুস্ট করবে। মানে একটা বাচ্চাকে আমি বললাম যে তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে আমি তোমাকে ক্যাডবেরি দেবো, এটা হলো ইনসেন্টিভ দিয়ে তার প্রোডাক্টিভিটিটাকে বাড়ানো। কিন্তু আবার একই সঙ্গে সে যাতে ভালো করে পড়াশোনা করে, এটাও তো তাকে দিতে হবে, যে তাকে হলো যে ফ্রিতে বই দিতে হবে, বইগুলো যাতে সুন্দর দেখতে লাগে সে ব্যবস্থা করতে হবে, সে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য টেবিল চেয়ার দিতে হবে, প্রয়োজনে ইন্টারনেট, ল্যাপটপ দিতে হবে। তো এই বুস্টিংগুলোও তো দরকার, তা না হলে তো তার প্রোডাক্টিভিটিটা বাড়বে না। সুতরাং ইনসেন্টিভ একমাত্র নয়, এন্ডাউমেন্টও দরকার। কিন্তু যেহেতু একটা গরিব দেশে এন্ডাউমেন্ট দেওয়ার জায়গাটা অনেক কম, কারণ সে অলরেডি গরিব বলে সে তো সব কিছু তৈরি করতে পারে না, বা সব কিছু আর আয়ত্তে নেই। সেই জন্যে সে ইনসেন্টিভের ওপরে, ওই ইনসেন্টিভের ওপরে সে অনেক বেশি কিন্তু যে নির্ভর করে। তো সেই হিসেবে আমার মনে হয় যে বলিভারিয়ান রিপাবলিককে কিছু সোশ্যাল ওয়েলফেয়ার ছাঁটতে হবে, এবং তার অয়েল কোম্পানিগুলো ন্যাশনালাইজ থাকলেও বেশ কিছু বরাত হয়তো আমেরিকান কোম্পানিগুলোকে দেওয়া হবে, এবং বদলে আমেরিকা ইনভেস্ট করবে। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মনিটারি স্ফিয়ারে আসবে। মোস্ট লাইকলি ভেনেজুয়েলার সঙ্গে ডিল করতে চাইবে, যেখানে ইউএস ডলারকে ভেনেজুয়েলা আর মানে কারেন্সি হিসেবে স্বীকৃতি দেবে। প্রথমে হয়তো এই ধাপটা হবে ভেনেজুয়েলার যে কারেন্সিকে ইয়ের সঙ্গে, তোমার ইউএস ডলারের সঙ্গে যুক্ত করা হবে, যেটাকে আমরা এগিং বলি। তো ইউএস ডলারের সঙ্গে এগিং করে হয়তো প্রথম কাজ শুরু হবে। কিউবায় অলরেডি কিন্তু ইউএস ডলার এবং কিউবার কারেন্সি একই সাথে চলে। তো এটা শুধু কিউবাতেই আছে, কিউবা খুব ছোট দেশ বলে এটা আছে। তো এই জিনিসটা আস্তে আস্তে করে গোটা ল্যাটিন আমেরিকা এবং মোস্ট লাইকলি ক্যানাডা, গ্রিনল্যান্ডেও চালু করার প্রচেষ্টা আস্তে আস্তে করে আমেরিকা করবে। এটাই সবচেয়ে ভাইটাল জায়গা গোটাটার মধ্যে। এতে অবশ্যই যে মনিটারি সোভারেন্টি অনেকটা হারাবে, বাট টেকনিক্যাল কিছু লাভও আছে। যেমন আমেরিকান মার্কেটটা পাওয়া যাবে, আমেরিকার এটা পাওয়া যাবে, এটা আমেরিকাকে অনেকভাবে আগামী দিনে এআই বাবল বার্স্ট করার পর যে ইকোনমিক ক্রাইসিসটা হবে সেখানে আমেরিকাকে সাহায্য করবে, যদি ভেনেজুয়েলা আর কারেন্সিকে ইউএস ডলারের সাথে পেগিং করে, বা ইউএস ডলারকে সরাসরি নিজের কারেন্সি হিসেবে অ্যাকসেপ্ট করতে থাকে, অথবা ইউএসএ সরকার যে নতুন ক্রিপ্টো কারেন্সি বানিয়েছে ইউএসডিটি, সেটাকে যদি সরাসরিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে। আমি এটাই এক্সপেক্ট করছি। আমি মনে করছি তাহলে যে ডিলটা হতে চলেছে সেখানে কিছু ক্ষেত্রে সোশ্যাল ওয়েলফেয়ার ছাঁটবে ভেনেজুয়েলা, যাতে কিনা শ্রমবাজার কম্পিটিটিভ হয়। আমি সম্পূর্ণভাবে সেটাকে সমর্থন করি অর্থনীতিবিদ হিসেবে, কমিউনিস্ট হিসেবে। দ্বিতীয় হলো যে তাদের হয়তো যে অয়েল সেক্টরটা ন্যাশনালাইজ থাকবে, কিন্তু বেশ কিছু বরাত আমেরিকান কোম্পানিগুলোকে দেওয়া হবে, এবং আমেরিকান ইনভেস্টমেন্ট সেখানে আসবে, এবং একই সঙ্গে আমেরিকা যে স্যাংশনগুলো দিয়েছিল সেগুলো ধাপে ধাপে তুলে নেবে, এবং ইনক্লুডিং আমেরিকা নিজেই হয়তো ভেনেজুয়েলার অয়েলও কিনবে। এবং
হলো গিয়ে আমেরিকার যে ইউএস ডলারের সঙ্গে তাদের কারেন্সি পেগিং হবে, বা ইউএসডিটি বা ইউএস ডলার ভেনেজুয়েলার মানুষ ব্যবহার করবে, এরকম একটা জায়গা তৈরি হবে। এটা হয়তো প্রথম স্টেপ। আগামী দিনে গোটা ল্যাটিন আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড সর্বত্র এটা আস্তে আস্তে করে প্রয়োগ করা হবে বলেই মনে করি। এটা এটা হবে তত আগামী দিনে এআই বাবল বার্স্ট হলে ইউএস ডলারের যে মানে ইউএস ট্রেজারি বন্ডের যে ডাম্পিং শুরু হবে, এই ডাম্পিংটা অলরেডি কিছুদিন আগে আমি বললামই, আমি গতকালই বলেছিলাম যে বেসেলে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের একটা মিটিংও হয়েছে এটা নিয়ে, যে সমস্ত সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ইউএস ট্রেজারি বিল বিক্রি করতে চায়, কিন্তু তারা করতে পারছে না, কারণ তাহলে একসঙ্গে সবাই বিক্রি করলে বিপুলভাবে ট্রেজারি বিলের মূল্য কমে যাবে, সেটা প্যানিক তৈরি করবে। তো সেই হিসেবে হয়তো এই জিনিসটা যখন হবেই, কারণ এআই বাবল বার্স্ট করবেই, অলরেডি যে গ্লোবাল ইনভেস্টমেন্ট আমেরিকান এআই কোম্পানিগুলো থেকে চীনে সরতে শুরু করেছে, কারণ আমেরিকান এআই কোম্পানিগুলোর শেয়ার অনেক হাই বলে মনে করা হচ্ছে, ওভার প্রাইসড বলে মনে করা হচ্ছে। তো এটা সরে যাওয়ার সাথে সাথেই একটা সময় আসবে যখন যে ইউএস ডলারের চাহিদার অভাব হবে, ফলে ইউএস ডলারের ভ্যালুয়েশন নিয়ে সমস্যা হবে, ডিভ্যালিউড হয়ে যেতে পারে ভয়ঙ্করভাবে। এই কঠিন অবস্থার মুখে যদি ল্যাটিন আমেরিকায় যে ডোমেস্টিক ইকোনমিতে ইউএস ডলারের চাহিদা তৈরি করে ফেলা যায় এভাবে, তাহলে সেটা ইউএসএকে খানিকটা হেজিং করবে, খানিকটা রক্ষা করবে এই সামনের ক্রাইসিসগুলো থেকে। এটাও আমার ধারণা যে হয়তো চায়না এই নিগোসিয়েশনটা করাবে, কারণ চায়না এই ধরনের অর্থনীতির যে মডেলটা পছন্দ করে, যে শ্রমবাজারকে কতটা আমি শ্রমিককে এন্ডাউমেন্ট দেব, আমি খুব বেশি সমাজতন্ত্রের নামে আমি অতিরিক্ত এন্ডাউমেন্ট দেব না, যাতে কিনা শ্রমবাজার আনকম্পিটিটিভ হয়ে যায়। এগুলো নিয়ে চীনের ভেনেজুয়েলার অ্যাসেসমেন্টের লেখাও আছে। সেই জন্য আমার মনে হচ্ছে, এবং যেহেতু মাডুরোর কিডন্যাপের আগে নাকি চীনের একটা দল তার সঙ্গে দেখা করেছিল, তো হতেই পারে এটা পুরো নিগোসিয়েশনটা আসলে চীনের মাধ্যমেই হবে। সেটাই সবাই চায়, কারণ প্রত্যেকেই খুব ভয় পায় যে ইউএস ডলারের পতনটা যদি ভয়াবহ হয়, সেটা গোটা বিশ্বকেই খুব ভয়াবহভাবে এফেক্ট করবে। তার মধ্যে দিয়ে যে ব্ল্যাক সোয়ান এফেক্ট থাকে, মানে এমন ইম্প্যাক্ট যেটা কেউ আশা করেনি, সেগুলোর যে ভয় থাকে। সো আমার ধারণা এগুলো সবাই জানতো আর কি, জেনে শুনেই করা এটা। সোশ্যাল ওয়েলফেয়ার কাটা বলিভিয়ারিয়ান সরকারের পক্ষে কঠিন বলেই এরকম একটা যে নাটক তৈরি করতে হয়েছে বলে আমার মনে হয়েছে। যাই হোক, অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।